মায়াকুঞ্জ, খুব মিষ্টি একটা নাম, তাই না? আমার শ্বশুর সাহেব বড় যত্ন করে তার এই বাড়িটা বানিয়েছিলেন, আর তার চাইতেও আরো গভীর ভালোবাসায় তার এই বাড়িটার নাম দিয়েছিলেন মায়াকুঞ্জ। সরি, আসলে ভালোবাসার কথা বললাম যে, সে কারণেই বোধহয় হাসি এসে গেল। সরি আমি। আচ্ছা চলুন আমরা ভেতরে যাই, আসুন। আসুন। এদিকে আছে একটা গেস্ট রুম, আর এটা আমাদের ড্রয়িং রুম। এটা হচ্ছে ডাইনিং রুম আমাদের। আর ডান দিকে যে ঘরটা দেখছেন আমার শাশুড়ির ঘর। ওনার নাম মায়া। আর হ্যাঁ, ওনার নামে এই বাড়িটার নাম হয়েছে মায়াকুঞ্জ। আমার শ্বশুর সাহেব নেই, উনি মারা গেছেন, তাও প্রায় 24-25 বছর তো হবে। এখানে আসলে কথা বলা যাচ্ছে না, পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে তো, বরং আমার ঘরে যাই। ঘরের সামনে একটা ফাঁকা ঘর রয়েছে। আর হ্যাঁ, একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই, সেটা হলো এই যে আমাদের বিশাল বাড়িটা দেখছেন, এই বাড়ির ওপরের 3টে তলা আমরা ভাড়া দিয়েছি, আর নিচের তলাটায় আমরা আছি 3টি প্রাণী, আমি, আমার স্বামী, আমার শাশুড়ি। আসুন আমার ঘরে আসুন। আমি শারমিন আক্তার লতা, মায়াকুঞ্জের পক্ষ থেকে দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মূল কাহিনীতে যাবার আগে দু একটি প্রয়োজনীয় তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি। আপনারা তো বাড়িটা দেখলেন, আমার সাথে ঘুরে ঘুরে এলেন, নিশ্চয়ই বুঝতে পারছেন বাড়িটা দেখে যে এখানে আর্থিক সচ্ছলতা পোষা বেড়ালের মতোই পায়ে পায়ে ঘুরছে। অর্থাৎ একটি সুখী পরিবার গঠনের অন্যতম প্রধান উপাদান আমাদের সকলের হাতের মুঠোয়। শাশুড়ির সাথে আমার তেমন কোনো সমস্যা নেই, আর আমার স্বামী ইব্রাহিম চৌধুরী অপু সুদর্শন, স্মার্ট, সবাই বলে অপু জিনিয়াস, অপু নিজেও তাই ভাবে। তবে একটু থাক, সে প্রসঙ্গে বরং পরে যাওয়া যাবে। আমরা বরং মূল কাহিনীতে ফিরে আসি। এই যে বেডরুমটা দেখছেন, এটা হলো সেই বেডরুম যেখানে আমি প্রথম না, তোরা দুজন একা একা আছিস, ভাবলাম যাই একটু গল্প গুজব করি। আসলাম না, তাই তোদের বাসর রাতে কি আমরা মাঝ রাতে দরজা খটখট করে বলেছিলাম এসো গল্প করি? না, খটখট করিস, কারণ তোরা তো খাটের নিচেই লুকিয়েছিস। ও তাই তুমি বদলা নিতে এসেছো? বেরো বেরো এখান থেকে। এই চলো চলো চলো। বদি নিয়ে যান তো, এই হোদলটা আমার বাসর রাত পণ্ড করার জন্য এসেছে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, কিন্তু পরশুদিনের প্রোগ্রামটা মনে আছে তো? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের বাসায়। ঠিক আছে, যাবো। না, তুই বললে হবে না, ভাবি আপনি বলুন, যাবেন তো? হ্যাঁ যাবে তো, বলছি যাবে। আর তোর কথা শুনতে চাইছে কে? ভাবি মুখে বলতে লজ্জা লাগলে মাথা নেড়ে বলুন, যাবেন তো? ওই তো মাথা নেড়েছে।
আমার সুখের ভিতর থাকে অষ্টপ্রহর আমাকে সে ভালোবেসে সঙ্গী করে রাখে কান্নায় আমার বুকের ভিতর থাকে আমার সুখের ভিতর Hold the position. No. আমাকে সে ভালোবেসে সঙ্গী করে রাখে তোমার এই কৃপাভঙ্গির সঙ্গে আমার মার চেহারার এত মিল। ভিতর থাকে গত 5 বছরে আমি ক্যানভাসে একটা রঙের আচরণ দেইনি, কিন্তু আজ আমার কাটছি। জমি কার ছবি? কিসের ছবি? ঝরে চোখে তোমার। পাতা ছুঁয়ে জমি থাকা ব্যথা ধুয়ে ঝরে চোখের পাতা ছুঁয়ে কাজল ধোয়া চলে রঙে সাজায় সে তোমার ভিতরে আমি খুঁজে তুলব নারীর আধিকাই, আর আর নারীর ভিতরে ভালোবেসে তোমার থাকলো কান্নায় আমার বুকের ভিতর থাকে কান্নায় আমার বুকের ভিতর থাকে আমি কাঁদি সেও কাঁদে বুকে সে বাসা বাঁধে আমি কাঁদি সেও কাঁদে বুকে সে বাসা বাঁধে দুঃখের মাঝে সুখের বাঁশি শোনায় সে আমাকে আর ভালোবেসে সঙ্গী করে রাখে কান্নায় আমার বুকের ভিতর থাকে আমার সুখের ভিতর থাকে অষ্টপ্রহর আমাকে সে ভালোবেসে সঙ্গী করে রাখে কান্নায় আমার বুকের ভিতর থাকে কান্নায় আমার বুকের ভিতর থাকে আমার সুখের ভিতর থাকে অষ্টপ্রহর আমাকে সে ভালোবেসে সঙ্গী করে রাখে কান্নায় আমার বুকের ভিতর থাকে খুব কষ্ট দিচ্ছি তোমাকে না? সরি। এই একটা গল্প বলো না, যে কোনো গল্প, নতুন অথবা পুরনো। ঠিক আছে, আমি বলছি, গল্পটা অবশ্য পুরনো, মার কাছে শোনো। আমার খুব ঘুম পাচ্ছে। ও নো, প্লিজ হেল্প মি লতা। বহুদিন পর আমি ক্যানভাসে আঁচড় দিয়েছি। আমি আর বসে থাকতে পারছি না। লতা, চুপ করে বসে থাকো। পজিশন প্লিজ। গুড গার্ল। শোনো, এক দেশে ছিল এক মা আর ছেলে।
আর কেউ ছিল না তাদের। ছেলের জন্য মার ভালোবাসা বুঝতেই পারছো। যা হোক, একসময় ছেলে বড় হলো, তার মনে লাগলো বসন্তের হাওয়া, সে ভালোবাসলো ওই দেশের রাজকুমারীকে। রাজকুমারী, রাজকুমারী তো সুন্দর মা। রাজকুমারী দেখতে খুবই সুন্দর। রাজকুমারী বলল, ঠিক আছে, তুমি যখন আমাকে ভালোবাসো তখন আমিও তোমাকে ভালোবাসবো, কিন্তু তার বদলে তুমি আমাকে কি দেবে? তখন ছেলেটি বলল, তুমি যা চাও আমি তাই এনে তোমার চরণে রাখবো। তখন রাজকুমারী বলল, তুমি যদি তোমার মায়ের হৃৎপিণ্ডটা এনে আমাকে দিতে পারো তবেই আমি তোমাকে ভালোবাসবো। না না, আমি রাজকুমারকে ভালোবাসবো না, রাজকুমারী পথ চাও। শোনো না, তারপর ছেলেটি কি বলল জানো? বলল, এ আর এমন কি, আমার মা আমার জন্য সব কিছু দিতে পারে, আমি এক্ষুনি মায়ের হৃৎপিণ্ড এনে দিচ্ছি। তারপর ছেলেটি এক দৌড়ে বাড়িতে। মা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে খোকা, তুই তো হাঁপাচ্ছিস কেন? ছেলেটি বলল, মা আমার বড় বিপদ। মা বলল, কি বিপদ? বলল, আমি রাজকুমারীকে ভালোবাসি। রাজকুমারী বলেছে, আমি যদি তোমার হৃৎপিণ্ড এনে দিতে পারি তবেই ও আমাকে ভালোবাসবে। মা বলল, তুই কি চাস, মায়ের হৃদয় না রাজকুমারীর ভালোবাসা? ছেলেটি বলল, আমি রাজকুমারীকে ছাড়া বাঁচবো না মা। মা বিষণ্ণভাবে হেসে বলল, তবে আর দেরি কেন, এই নে ছুরি। মা কাটবে? ছেলেটা মায়ের তাজা হৃৎপিণ্ডটা নিয়ে ছুটল প্রাসাদের দিকে। পেছনে পড়ে রইল মায়ের প্রাণহীন দেহটা। ছুটছে তো ছুটছে, ছুটতে ছুটতে ছেলেটা একসময় হোঁচট খেয়ে পড়ে যায়। মায়ের হৃৎপিণ্ড তো। স্নেহ ভরা কণ্ঠে বলে উঠল, ব্যথা পাসনি তো বাবা? মা, হাতে তো বেশ কদিনের ছুটি, চলো না সবাই মিলে কোথাও ঘুরে আসি। সবাই মিলে মানে আত্মীয় স্বজন সব শুদ্ধ? আরে না না, তুমি, লতা আর আমি। বৌমা, আমার ছেলে যে বেশ ইন্টেলিজেন্ট, বুঝতে পারছো তো? জি, আমি তো ঠিক কিছুই বুঝতে পারোনি, এই তো? ছেলে আমার বিয়ের পরে হানিমুনে যাবে, সোজাসুজি বলতে পারছে না তো, তাই আমাকেও সঙ্গে নিয়ে। অবজেকশন। দেখ বাবা, তুই বড় হয়েছিস, বিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস আমার দায়িত্ব শেষ। এখন দুজনে মিলে ভালো ভালো কোথাও গিয়ে হানিমুনটা সেরে এসো। আমাকে নিয়ে টানাটানি কেন বাবা? অনেক কথা বলেছো, এবার একটু দম নাও। তুমি যাবে না তো? ঠিক আছে, প্রোগ্রাম ক্যান্সেল। যেখানে আমার মা নেই সেখানে আমিও নেই। থাক, আর মামা করতে হবে না। তুমি কিছু মনে করো না বৌমা, ছোটবেলায় বাবাকে হারিয়েছে তো। বাবা বলো, মা বলো, সবই আমি।
আজ যদি উনি বেঁচে থাকতেন। আচ্ছা মা, বাবা আত্মহত্যা করেছিলেন কেন? চুপ কর। তুই জানিস না কেন তিনি? দেখ অপু, তুই যদি ভেবে থাকিস বারবার ওই প্রসঙ্গটা তুলে আমায় খুঁচিয়ে মারবি, তাহলে আমি বলে রাখলাম আমিও গলায় দড়ি দেব। সকালে গোসল করে ফেলেছ? সুন্দর লাগছে তোমাকে। নির্ঘুম চোখ দুটো দেখে ওই গানের কলিটা মনে পড়ে যাচ্ছে। রাত জাগা দুটি চোখ, যেন দুটি কবিতা। শোনো, আমি এখন একটু ঘুমাবো। বিকেলের আগে আমাকে ডেকো না। কি হয়েছে? না, কিছু না। শুবে না? আমি আর পারছি না। কাল সারা রাত, আজ সারাদিন আমি একটা ফোঁটাও ঘুমাইনি। ও সরি সরি। তুমি শো না, এসো। আমাদের সামনের রুমটা তুমি দেখেছো? না তো। ফাঁকা একটা ঘর, বড় একটা আয়না, একটা মোমবাতি, একটা সিডি প্লেয়ার। ওটা আমার মেডিটেশন রুম। আজ রাতে আমি ও ঘরে থাকবো। কেন? মেডিটেশনে বসবো। তুমি ঘুমো, আমি যাই। তার মানে আচ্ছা, আমি কি তোমার সঙ্গে মেডিটেশন করতে পারি? তুমি ঘুমো। আমার একটা প্রশ্নের উত্তর দেবে তুমি? বলো। তোমার কি মনে হয় না তুমি একটু অন্যরকম, একটু অস্বাভাবিক? যেমন? আজ সকালে তুমি মাকে যেভাবে আঘাত দিলে, তারপর আমাদের এই যে সম্পর্কটা, এটা কি স্বাভাবিক? বিয়ের রাতে বউকে বসিয়ে ছবি আঁকা, বিয়ের পরের রাতে আজকে মেডিটেশন করতে যাওয়া, এসব কি স্বাভাবিক আচরণ? তার মানে তুমি বলতে চাচ্ছ আমি একটু অ্যাবনর্মাল? সরি সরি, হাসিটাও বোধহয় একটু অ্যাবনর্মাল হয়ে গেল। যাকে তুমি ঘুমো, স্লিপ ওয়েল। গুড নাইট।
কেমন চলছে দাম্পত্য জীবন? এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। বিয়ে যে এমন মধুর। আশ্চর্য। ভাবি, আপনি কি জাদু জাদু করেছেন নাকি? আরে হাসির ব্যাপার না। আরে অপু হচ্ছে আমাদের বন্ধু মহলে বিয়ে বিরোধী তত্ত্বের প্রধান প্রবক্তা। ওর আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের এক বন্ধু সোহান, সে সারা জীবন বিয়ে করবে না ঘোষণা দিয়েছে। কি সাংঘাতিক। আহা, কেন খামাখা সরল মেয়েটাকে ভরকে দিচ্ছিস? মোটেই ভুলকে দিচ্ছি না, বরং ভাবিকে স্যালুট করছে এই জন্যে যে ইব্রাহিম চৌধুরী অপুর মতো মহা ঘোরের প্রাণীকে মাত্র দুদিনে আপনি ভেড়া বানিয়ে ছেড়েছেন। তা যা বলেছিস, বাহ। অবিশ্বাস্য। কি? আপনার চেহারার সঙ্গে একজনের চেহারার এত মিল ভাবাই যায় না। কার সঙ্গে? ওই যে আমাদের গলিতে রোজ সকালে ঝাড়ু দেয়, তারপর ময়লাগুলো একটা ট্রলিতে নিয়ে আপনার মতো। কি আমার চেহারা? নীলু, তোর বউকে ভালো একটা পারফিউম কিনে দিস। 500 টাকায় হবে না, আরো লাগবে। তুমিও এ থাকলো তোমাদের নাস্তা। চলো ভাই, এই অসভ্যদের সাথে বসে থাকা কোনো দরকার নেই। দিলে তো আগুন জ্বালিয়ে আজ কপালে দুঃখ আছে। হ্যালো, হ্যাঁ, কটায়? ওকে। এনিথিং রং? এক্ষুনি একটু অফিসে যেতে হবে, ওখান থেকে সাইটে। কি মুশকিল হলো বলতো? আমি বরং চলি। শোন, দুপুরে বোধহয় আসতে পারবো না, তবে রাতে আই উইল বি হিয়ার। আচ্ছা, ভাবিকে ডাকি? না না, পরে বলিস। আর শোন, ইন কেস আমার আসতে যদি দেরি হয়ে যায়, মানে 10টার মধ্যে যদি না ফিরি, চাবিটা রাখ, তুই একটু লতাকে বাসায় ড্রপ করে দিস। বাই। সুফিয়া, সুফিয়া, আহা খুলছি তো। সুফিয়া, সুফিয়াটা গেল কোথায়? এই সুফিয়া, আরে আসছি বাবা। আরে বাবা, খুলছি তো। হ্যালো, কে? অপু বলছি মা। অপু? অপু কোথায়? অপু কোথেকে বলছিস? কক্সবাজার থেকে বলছি মা। কক্সবাজার থেকে? কি বলছিস আবল তাবল? আবল তাবল নয় মা, সাগর আমাকে ডাকলো, তোমরা তো কেউ এলে না, তাই আমি একাই চলে এলাম। কি যে ভালো লাগছে। চুপ কর, ঘরে নতুন বউ, বলা নেই কওয়া নেই। হ্যালো, হ্যালো, লাইটটা কেটে দিল। অপু কক্সবাজার গেছে? হ্যাঁ, তাই তো বললো। ঠিক আছে, কাল সকালে ফ্লাইটে আমি কক্সবাজার যাচ্ছি, ওটাকে আমি কান ধরে টেনে আনবো। না। কি না? তাহলে আপনারা চলুন। ও ঠিকই বলেছে মা, এক কাজ করো, আমার দরকার নেই, তুমি ওর সঙ্গে কাল চলে যাও। না মা, আমি তো যাবই না। আর আপনাদের দোহাই লাগে, আপনারাও যাবেন না।
ব্যাপার, এত খুশি কিসে? হ্যাঁ, বাদরটা ফিরেছে। বাদর? হ্যাঁ, অপু অপু আমাদের বন্ধুদের মধ্যে তো ওই একটাই বাদর। আচ্ছা, ফিরেছে তাহলে। হ্যাঁ, নতুন বউকে রেখে এতদিন? আচ্ছা, অপু ভাইয়ের সমস্যাটা কি বলতো? সমস্যা? হ্যাঁ, সমস্যা আবার কোথায় দেখলে? ওরকম জিনিয়াসরা একটু পাগল হয়। আর তাছাড়া ওর আর্লি স্টেজে ওর লাইফের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে জানো। আমার নিজেরও মাঝে মাঝে খুব গিল্টি ফিলিংস হয়। ছেলেবেলায় ওর বাবার মৃত্যু নিয়ে ওকে যে কত জ্বালিয়েছি। ও রাগে দুঃখে পাগল হয়ে যেত, ঝরঝর করে কাঁদতো, আর আমরা হাসতাম। এসব মনে হলে আমার খুব খারাপ লাগে। মা শুয়েছেন? হ্যাঁ, বেশ, এবার শুরু হোক তোমার পালা। মানে মার বকুনির সাথে রাতের খাবার খেয়েছি, তোমারটা বাকি। আসামি হাজির, ঝলসাবে না পোড়াবে সব তোমার ব্যাপার। তুমি ভালো আছো তো? জি, আমি ভালো। আমার শরীর ভালো, মন ভালো। আপনি ভালো? তুমি কি আজ আবারও মেডিটেশনে বসতে পাশের ঘরে যাবে? ওরে বাবা, তুমি তো দেখি থট রিডিং জানো। আমি আবারও প্রশ্নটা করছি, তুমি কি আজকে আবারও মেডিটেশন করতে পাশের ঘরে যাবে নাকি যাবে না? হ্যাঁ, আজ একটু। তুমি কি আমাকে ভয় পাও? ভয়? কি যে বলো না তুমি। তাহলে? কি তাহলে? বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? বলো। ঘৃণা করি। ঘৃণা করো? আমাকে? কেন? শুধু তোমাকে নয়, পুরো নারী জাতিকে। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর আমি দেব না। এনিথিং এলস? দাঁড়াও, তুমি তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? শাস্তি দেবার জন্য। বিয়ে করব, কিন্তু স্পর্শ করব না। সে বউ হতে পারবে, কিন্তু মা হতে পারবে না। প্রতিটি রাতে সে অনুভব করবে মৃত্যুর শীতলতা আর একাকিত্ব। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি লতা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তুমি এই প্রজেক্টের প্রথম নারী। আমি জানি আমাকে শোধরানোর জন্য লোকলজ্জার ভয়ে, পারিবারিক সামাজিক চাপে তুমি আমার সঙ্গে বড় জোর 6 মাস থাকতে পারবে। আরো বেশি যদি হয় তোমার ধৈর্য, বড় জোর 1 বছর। 1 বছর ইজ এনাফ। নাজিম হিকমতের সেই কবিতা, 20 শতাব্দীতে শোকের আয়ু বড় জোর 1 বছর। ধরলাম 1 বছর। তারপর? তারপর আবার বিয়ে। 6 মাস, 1 বছর, আবার বিচ্ছেদ, আবার বিয়ে, আবার বিচ্ছেদ, আবার আবার। তোমার লাভ? লাভ? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? আমি আমি ভালোবাসি। জীবনানন্দ দাস, আমি ভালোবাসি। একটা কথা খুব ভালো করে শুনে রাখো অপু, তুমি একটা ফ্লপ প্রজেক্টে হাত দিয়েছো, কারণ তোমার জীবনে আমি প্রথম এবং শেষ নারী। আমাকে হত্যা না করা পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়ব না।
তুমি পারবে না। আমি পারবো, বরং তুমি পারবে না। যদি তুমি পারতে, যদি তোমার বিশ্বাস এত গভীরই হতো, তাহলে তুমি পাশের ঘরে পালিয়ে যেতে না। অপু, তুমি আসলে নিজেকে ভয় পাও, সে কারণেই তুমি পালিয়ে বেড়াও। চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। দুপুরবেলায় চমকে উঠলে মনে হচ্ছে। চুপ লাগছে, তোমার প্রবলেম হয়েছে কি? কি রে অপু, কি করছো তুমি? কি আর করবো, খেয়ে দিয়ে বউ শাশুড়ি মিলে সিনেমা দেখছি। তুই খেয়েছিস? হ্যাঁ, তোমাদের জন্য একটা গিফট এনেছি, তুমি একটা আমার ঘরে এসো। কি এনেছিস? এখানে দেখা না। স্পেশাল গিফট তো, এখানে দেখানো যাবে না, ঘরে এসো। চলো দেখি পাগল টাবা কি এনেছে। চলো। হ্যান্ডস আপ! শাট আপ! এটা কোনো খেলনা পিস্তল নয়। অপু, কি হয়েছে তোর? আমার পাগলের মতো করছিস। এক পা এগোবে না বলছি মা। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। এটা কি চিনতে পারছো? পিস্তল, যেটা দিয়ে বাবা। এটা অবশ্য সেটা নয়, বাবার পিস্তল তো ছিল লাইসেন্স করা, এখন ওটা পুলিশের জিম্মায়। আমি এটা ব্ল্যাক মার্কেট থেকে কিনেছি, লাইসেন্স নেই। কি হয়েছে তোর? আমার পাগলের মতো করছিস কেন? চুপ করো, আমার কথার উত্তর দাও। আমার বাবা কেন আত্মহত্যা করেছিলেন? কি এই কথা জানার জন্য তুই আমার বুকে পিস্তল ধরেছিস? সামনে এগোবে না বলছি মা। কি করবি তুই? গুলি করবি? কর, কর গুলি কর। ওমা, মা, বৌমা, আমাকে একটু আমার ঘরে পৌঁছে দেবে মা? না মা, আপনি এইখানটাতে আর একটু শুয়ে থাকুন। না, আমার কিচ্ছু হবে না। চলো মা, আপনি, মা। 33টা বছর কেটেছে আমার এই বাড়িতে, তার মধ্যে 8 বছরের দাম্পত্য জীবন। তুই কি জানতে চাইছিস অপু? যে ছিল এক্সট্রিম প্যারানয়েড রোগী, হিংস্র সন্দেহ বাতিগ্রস্ত মানুষ, তার কথা? যে তোর মাকে প্রতি পদে পদে সন্দেহ করত, তিলে তিলে সন্দেহের আগুনে পুড়িয়েছে আমার সোনার সংসার, তার কথা? অপু, আজ তোর কিছুই মনে নেই। 4-5 বছর বয়সে কোন স্মৃতি মনে থাকে না। তবু তুই একবার স্মৃতি হাতরে ভালো করে দেখ তো।
বাবা নামের ওই লোকটার কোনো আদর স্পর্শ তোর শরীরে পাস কিনা? পাবি না, কারণ ওই লোকটা তোর মাথায় হাত রেখে আমাকে বলতে বলেছিল তুই তার সন্তান কিনা। আমি তাই করেছিলাম, সে বিশ্বাস করেনি, কারণ সন্দেহে ঘুণ পোকায় খাওয়া ওই লোকটা একদিন তোরই মতো এখানে দাঁড়িয়ে পিস্তল উঠিয়ে আমাকে প্রশ্ন করেছিল তুই তার সন্তান কিনা। সেদিন আমি আর নিজেকে সামলাতে পারিনি। দিনের পর দিন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে জীবনে প্রথমবারের মতো আমি মিথ্যে বলেছিলাম। আমি তাকে আঘাত করতে চেয়েছিলাম। কথাগুলো আবার চেষ্টা করো না মা। তুমি বাবাকে বলনি যে আমি তার সন্তান না? বলেছিলাম বাবু, বলেছিলাম। এই ভয়ঙ্কর মিথ্যে কথাটা বলেছিলাম শুধু তাকে আহত করার জন্য। অবিশ্বাস আর অনাস্থা আমার সমস্ত অস্তিত্ব ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। হয়তো আমিও অ্যাবনর্মাল হয়ে গিয়েছিলাম, তা না হলে। তুমি এটা কেন করলে মা? কেন কেন? আমি বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম রে। আমি আর পারছিলাম না। বৌমা ঠিক এইখানটা দিয়ে সে দৌড়ে চলে গেল ঘরে। তারপর সে বিকট চিৎকার। আমি সইতে পারিনি, আমি সইতে পারিনি। তারপর এর মধ্যেই কেটে গেছে 5 বছর। আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, একই ছাদের তলায় আছি। না, আমি এবং অপু এখনো পর্যন্ত কেউ কাউকে স্পর্শ করিনি। আমরা আমাদের কথা রেখেছি। অপুর কাছে সেই বেআইনি পিস্তলটা এখনো আছে। সে মাঝে মধ্যেই আমাদেরকে দেখিয়ে দেখিয়ে সেটা পরিষ্কার করে। আর আমিও এক শিশি ইঁদুর মারা বিষ কিনে এনেছি, সেটা মাঝে মধ্যেই খাবার টেবিলে রাখি। সে যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা এই মায়াকুঞ্জে বেশ ভালোই আছি। ভালোবাসায় না হোক, আমরা সবাই তীব্র এক ঘৃণার মায়ায় তো জড়িয়ে আছি। মা, আসুন না, আসুন। এই, তুমি এসো না, এসো এসো। আমরা সবাই মিলে মায়াকুঞ্জের সুখী পরিবারের একটা গ্রুপ ছবি তো তুলে রাখি। স্মাইল প্লিজ।